নমস্কার, আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা, সঙ্গে রয়েছে আমি নমস্কার। শুরু করব কথার কুস্তি। সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিনহা রায়। নমস্কার দাদা। নমস্কার। আমরা জানি রবিবার দুপুর নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে বিষয়ে প্রথমেই আমি আপনাদেরকে একটা প্রতিবেদন তুলে ধরবো, দেখুন। भाइयों बहनों, अंत में मैं ममता जी को एक सवाल करना चाहता हूं। ममता जी 10 साल तक आप केंद्र में सत्ता पर रही, 15 साल से मुख्यमंत्री है, यूपीए के साथ बैठी है, इंडिया अलायंस का हिस्सा हो। 10 साल सोनिया मनमोहन की सरकार में आपने बंगाल को क्या दिया? भाइयों बहनों, 10 साल में उन्होंने 2,09,000 करोड़ रुपया दिया था। कितना दिया था? जोर से बोलो। और मोदी जी ने 10 साल में 2,09,000 की जगह 8,27,000 करोड़ रुपया दिया है। और ममता दीदी, छोटे से छोटे काम का मेरे पास सूची है। आज बंगाल भारतीय जनता पार्टी ये सूची रिलीज करेगी 8,27,000 करोड़ के कामों की। मैं आपको पूछना चाहता हूं, आपके गांव में पैसा पहुंचा है क्या? अरे जोर से बोलो, पहुंचा है भाई? कहां गया? कहां गया ये पैसा? टीएमसी की सिंडिकेट की भेंट चढ़ गया है। मोदी जी 50 लाख करोड़ भेजे तो भी नहीं पहुंचना है आपको। बंगाल 26-এ যে বিধানসভা নির্বাচন, তা হতে কিন্তু এখনো একটা বছর দেরি, কিন্তু এখন থেকে কি অপারেশন সিঁদুরকে নিয়ে গুটি সাজাচ্ছে বিজেপি? অপারেশন সিঁদুরকে তারা ব্যবহার করতে চাইছে, এটা খুব দুর্ভাগ্যের। সেনাবাহিনী সাফল্য এবং পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল আমাদের পহেলগাঁওয়ের পরে, সেটাতে নাম দেওয়া হয়েছিল বা প্রধানমন্ত্রী নাম দিয়েছিলেন অপারেশন সিঁদুর। তার উদ্দেশ্য ছিল পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই। এগুলোর সঙ্গে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে অপারেশন সিঁদুরের সাফল্য দাবি করছেন প্রধানমন্ত্রী নিজে, সেনাবাহিনীর সাফল্যটাকে তিনি মাথায় রাখছেন না। এবং অপারেশন সিঁদুরকে রেফার করে বাংলায়ও দেখলাম বিজেপি বলছেন যে অপারেশন বাংলা। এই ধরনের বক্তব্যের মানে আমি বুঝতে পারলাম না। মানে দুটো জিনিসের কিভাবে যে একটা দেশের যখন সর্বদলীয় সদস্যরা, সর্বদলীয় মেম্বাররা যখন পার্লামেন্টের সব দল থেকেই তারা গিয়ে সারা পৃথিবীর বুকে ভারতবর্ষের ভূমিকা এবং পাকিস্তানের যে টেররিস্ট মানে অ্যাক্টিভিটিস এবং তাদের যে পরিস্থিতিতে ভারতবর্ষকে আক্রমণ করেছে বা ভারতবর্ষের মানে এখানে এই জায়গাটা তুলে ধরতে চাইছিলেন সারা পৃথিবী জুড়ে, আমরা অবাক হয়ে দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় বিহারে নির্বাচনী প্রচারে গেছেন এবং নিজের নির্বাচনের কাজের সঙ্গে সেনাবাহিনীর সাফল্যকে, পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ, সবকিছুকে দাবি করছেন। এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। তো এটা অবশ্যই সাধারণ মানুষের কাছ থেকে নিন্দিত হচ্ছেন, কিন্তু এটা আগেও দেখা গেছে যে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন, যেটা দেশের সেনাবাহিনীর যে লড়াইটায় সেনাবাহিনীকে কৃতিত্ব দেওয়ার জায়গায় তিনি নিজে কৃতিত্ব দিচ্ছেন, বিজেপির কৃতিত্ব বলে মনে করছেন, প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত কৃতিত্ব মনে করছেন এবং সেটা জনসভায় সেটা কিন্তু নিজের নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু থাকতে পারে না। এটা তারা শুরু করেছেন, কিন্তু এটার মানুষ এইভাবে এই 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 ব্যাপারটাকে, অপারেশন সিঁদুরকে যে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছেন, ভোটের রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছেন, এটাকে মেনে নেবে না। আচ্ছা, যে দেখা গেল যে উত্তরবঙ্গে প্রথমে নরেন্দ্র মোদীর সফর এবং তারপরে মুখ্যমন্ত্রীর সফর, এরপরে দেখা গেল বঙ্গে অমিত শাহর সফর। এক্ষেত্রে কি বিজেপিকে কি প্রধান প্রতিপক্ষ বলে মনে করছে তৃণমূল? ভোট আসার আগেই আমরা দেখি সেন্ট্রাল থেকে বিভিন্ন নেতা, নেত্রী, মন্ত্রী বিজেপির বাংলায় সফর শুরু করেন। এই সফরটা ভোট কেন্দ্রিক এবং সেটা কয়েক দিনের জন্যই থাকে, কয়েক মাসের জন্যই থাকে। পরবর্তীকালে সেই সফর তাদের বন্ধ হয়ে যায়। বিজেপি
রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে, কিন্তু রাজনৈতিক কর্মসূচিটা তাদের পুরোপুরি কেন্দ্রের নেতাদের বাংলায় আসা কেন্দ্রিক। এখানে 26-এ যে নির্বাচন আপনি বলছেন, 26-এর নির্বাচন এখন দেরি আছে, কিন্তু 26-এর নির্বাচনের ক্ষেত্রে তারা যেটা ব্যবহার করছে, 26-এর নির্বাচনে ব্যবহার করছে সাম্প্রদায়িকতার রাজনীতি। 26-এর নির্বাচনের জন্য তারা, দেখুন আপনি সবসময় দেখবেন এখানে একজন নেতা তিনি বলেছিলেন কিছুদিন আগে যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি যদি নির্বাচিত হন তাকে তারা মেরে বার করে দেবেন বা এইসব ধরনের বক্তব্য রাখছেন। সাম্প্রদায়িক রাজনীতি, মানুষের দৈনন্দিন জীবনের যে রাজনীতি, সেই বিষয়গুলো নিয়ে কোনো রাজনীতি তাদের কথা নেই, শুধুমাত্র সাম্প্রদায়িকতা। এবং এখন যুক্ত হয়েছে এটা যে অপারেশন সিন্দুর তাদের সাফল্য বলে দাবি করা। এখন সবথেকে মজার বিষয় হলো এই যে বিজেপির নিজের সদস্যতা অভিযান বা তাদের যে দলের যে কর্মসূচিগুলো সেগুলো ব্যর্থ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের বক্তব্যেই, তাদের সদস্যতা অভিযান বলে, সদস্যতা মানে যাই না, মানে সদস্য সংগ্রহ অভিযান, সেই সংগ্রহ অভিযানে যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন তার ধারে কাছে পৌঁছতে পারেনি, বুথ কমিটি তৈরি হয়নি, তাদের এই খামতিগুলো আছে। সেগুলো থাকার জন্যই ওরা আর কি কেন্দ্রের নেতৃত্ব এখানে এসে কিছু বক্তব্য রাখেন শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে, তাদের ওই কি মণ্ডল বা কোনো তাদের যারা আছেন তাদেরকে নিয়ে মিটিং করে বিভিন্ন গরম গরম বক্তৃতা রাখেন। কিন্তু মানুষের পাশে থাকার যে বিষয়, রাজনীতি বলুন না যাই বলুন, যে রেগুলার মানুষের পাশে থাকার যে রাজনীতি, মানুষের সঙ্গে থেকে মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত হয়ে থাকার যে কথা, সেগুলো আপনি দেখতে পাবেন না। শুধুমাত্র ভারত পাকিস্তান, হিন্দু মুসলিম এইগুলো করেই তাদের রাজনীতিটা করেন। তবে এইটা কোনোদিনও এই ইস্যুটাকে কখনোই নির্বাচনের ক্ষেত্রে 2026-এর নির্বাচনের ক্ষেত্রে বাংলার মানুষ কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে এই ইস্যুটাকে কখনোই মেনে নেবেন না, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, এই যে 26-এর বিধানসভা নির্বাচন, সেখানে প্রথমে প্রধানমন্ত্রীর সফর, স্বরাষ্ট্রমন্ত্রীর সফর, 21-এর ভোটের আগে আপনারা বলেছিলেন ডেলি প্যাসেঞ্জারি করছে, এখনো কি তাই বলবেন? ডেলি প্যাসেঞ্জারি কি শুরু হয়ে গেছে? এটা আপনি 21-এ কেন বলা হয়েছে ডেলি প্যাসেঞ্জারি, দেখুন আপনি যদি দেখেন যে কতজন কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, কত সংখ্যক মন্ত্রী এসেছেন, কতজন কেন্দ্রীয় নেতৃত্ব এসেছেন এবং কতবার ধরে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন। তো এখানে একটা পশ্চিমবঙ্গের মতন রাজ্যে সেখানে তাদের স্থানীয় নেতৃত্বের ওপরে কোনো রকম মানে আস্থা নেই, বোঝাই যাচ্ছে। সেজন্য এসেছিলেন, যেটা ডেলি প্যাসেঞ্জারের মতো যদি বলা হয়ে থাকে তাহলে সেটা কোনো মানে অতিশয়োক্তি করা হয়নি, মানে যে উক্তিটা একদম সঠিকভাবে। এবং এই যে নির্বাচন কেন্দ্রিক এই যে সফরগুলো নির্বাচন কেন্দ্রিক, প্রধানমন্ত্রী এলেন একটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করার, প্রকল্পের শিলান্যাস করার, কিন্তু সেখানে বক্তব্যের মধ্যে থাকলো হচ্ছে ওই প্রকল্পের কথার কতটা ছিল আপনারা দেখেছেন, প্রকল্পের কথা ছিল না, ছিল হচ্ছে রাজনীতির কথা। তাহলে গ্যাস প্রকল্পের উদ্বোধনটা একটা নিমিত্ত মাত্র, আর উদ্দেশ্য হচ্ছে রাজনীতির প্রচার, সেই প্রচার করতেই এসেছিলেন। তো আগামী দিনে হয়তো কেন্দ্রীয় নেতৃত্বরা এইভাবে আসবে, কিন্তু 21-এ এত কিছু আসার পরেও ইসবার 200 পার বলে যারা শুরু করেছিলেন, ফলাফল বেরোনোর পরে কতগুলো পৌঁছেছিল সেটা আপনারা দেখতে পেয়েছেন। সুতরাং এবারেও সেই একই বিষয়, একই জিনিসের পুনরাবৃত্তি হবে। তারা দাবি করবেন, তারা আসবেন, কিন্তু বাংলায় বিজেপি কোনো রকমভাবে দাগ কাটতে পারবে না। আচ্ছা, এই যে রবিবারের সভাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন যে রাজ্যকে অনুদান বাড়ানো হয়েছে, রাজ্যকে সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। আমি একবার বলবো বক্তব্যটা তুলে ধরতে। भाइयों बहनों, अंत में मैं ममता जी को एक सवाल करना चाहता हूं। ममता जी 10 साल तक आप केंद्र में सत्ता पर रही, 15 साल से मुख्यमंत्री है, यूपीए के साथ बैठी है, इंडिया अलायंस का हिस्सा हो, 10 साल सोनिया मनमोहन की सरकार में आपने बंगाल को क्या दिया? আর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রী
চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানালেন যে রাজ্যের প্রাপ্য যেই টাকা সেটা কিন্তু দেয়নি, সেই যে অনুদানের কথা বলছে সেটা কিন্তু বাড়ানো হয়নি। আমি একবার শোনাবো তার বক্তব্য। আমরা এখানে সব সময় দেশের স্বার্থে রাজনীতির ওপরে উঠে কথা বলেছি। আর কি করেছেন? বিরাট টাকা দিয়েছেন, বাবারে বাবারে বাবা, কি 8.27 লক্ষ কোটি টাকা দিয়েছেন। কার টাকা কাকে দিচ্ছেন? কার টাকা কাকে দিচ্ছেন? আমরা তো টাকা, মানুষের টাকা, সেই টাকা তো প্রাপ্য সরকারের, সেই টাকাটা তো আপনারা দেবার কথা, তাও দেননি, পুরোপুরি টাকা দিচ্ছেন না। আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন এখনো 1.75 লক্ষ কোটি টাকা পাওনা আছে, হিসাব করলে হয়তো আরো বেশি দাঁড়াবে। তো আজকে সেখানে দাঁড়িয়ে কার টাকা কাকে দিচ্ছেন? এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে রাজ্যকে অনুদান বাড়ানো হয়েছে, এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য কালকে জানালেন যে একেবারেই নয়, প্রাপ্য টাকা কিন্তু দেওয়া হয়নি। এই বিষয়ে কি বলবেন ভাস্করদা? মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অর্থ দপ্তরের প্রতিমন্ত্রীও বটে। 1,70,000 কোটি টাকা আজকের দিনে রাজ্যের বকেয়া প্রাপ্য। এবং এটা আপনারা জানেন যে আবাস যোজনা সহ 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে এসেছেন, তারা কিন্তু এমন কোনো রিপোর্ট দেননি। কিছু গরমিল তারা পেয়েছেন, সেটাকেই তারা রিপোর্টে তুলে ধরেছিলেন, কিন্তু তার জন্য যে টাকা বন্ধ করে রাখা হয়েছে এটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেরকম যদি গরমিল কিছু পেয়ে থাকেন, তার জন্য কিন্তু যারা বোনাফাইড বেনিফিশিয়ারি তারাও কিন্তু টাকা পাচ্ছেন না। এরকম গরমিলের হিসাব কিছু ব্যাপার যদি না মিলে থাকে, সেটা উত্তরপ্রদেশের ক্ষেত্রেও এবং বাকি অনেক রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হলেও পশ্চিমবঙ্গ অবিজেপি রাজ্য হওয়ার কারণে এই কারণে আমরা আমাদের প্রাপ্য টাকা যেটা সেটা পাচ্ছি না। আজকে বলুন না যে আজকে প্রধানমন্ত্রী এসেছিলেন বা স্বরাষ্ট্রমন্ত্রী বলুন যে না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে দাবিটা করা হচ্ছে সেই প্রাপ্য টাকা, জিএসটি বাবদ প্রাপ্য টাকা, অন্যান্য যে টাকাগুলো কেন্দ্রের দেওয়ার কথা রাজ্যের প্রাপ্য, সেগুলো কোনোটা বাকি নেই বা সব মিটিয়ে দেওয়া হয়েছে। এটা তো বলতে পারছে না তারা বলছে প্রাপ্য বাড়ানো হচ্ছে, বিভিন্ন হিসাব দিচ্ছেন, কিন্তু রাজ্যের হাতে এবং কেন্দ্রের যে টাকাটা দেওয়ার কথা সেটা কেন্দ্র না দেওয়ার কারণে রাজ্যকে সেই টাকা দিতে হচ্ছে 100 দিনের কাজ সহ আবাস যোজনার টাকাতে। তো এরকম আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমাদের আলোচনা তো চলবেই, তবে এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আজিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1, সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স, হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই ক্যারিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছা করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে, চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু কড়া, জবাব কি ছড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান। অ্যাডিকন ম্যানেজমেন্ট শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা আমরা নিশ্চিত করি। আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে।
আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং, এডুকেশন ম্যানেজমেন্ট। ইগনাইট ইউর ফিউচার। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডস আপ, প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন,